সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা পল্লীকবি জসীমউদ্দীনের রূপাই কবিতাটি খুব সুন্দরভাবে লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়েছিলাম। আজকের পর্বে আমরা রূপাইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেব। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা দ্রুত কাজে নেমে পড়ি। প্রথমেই আমরা কি করব, প্রশ্নটি পাওয়ার পরে ক খর দিকে চোখ বুলাবো, কারণ প্রথমে ক খটা যদি আমরা দেখে নিই তাহলে গ ঘর অ্যান্সার করা আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। তবে এইখানে কিন্তু আমরা কি করব, আগে আমরা উদ্দীপকের সাথে মূল পাঠ্য বইয়ের গল্প বা কবিতার সাথে মিল করব, কারণ আমরা এখানে শেখার জন্য এসেছে। তো চলো বন্ধুরা, আগে আমরা উদ্দীপকটি পড়ি এবং মূল বইয়ের পাঠ্য গল্পের সাথে মিল করি। পল্লীগ্রামের পিত্তহীন এক দুরন্ত বালক সমীর শেখ, নামটা অবশ্যই মনে রাখবে, সমীর শেখ। ফসল বোনার উস্তাদিতে 10 গ্রামে তার সুনাম আছে। বন্যা, খরা তথা গ্রামের শত বিপদে বৃক্ষের ছায়ার মতো তাকে সবাই কাছে পায়। যাত্রাপালার অভিনয়ে তার জুড়ি মেলা ভার। গ্রামের সবাই তাকে স্নেহ করে, যেমন প্রকৃতি করে গ্রামকে। তো বন্ধুরা, অবশ্যই আমরা এই গল্পের সাথে, এই উদ্দীপকের সাথে কি পল্লীকবি জসীমউদ্দীনের রূপাইয়ের চরিত্রের সাথে মিল পেয়েছে। যেমন এখানে আছে যাত্রাপালার কথা আছে, ফসল বোনার কথা আছে, মানে কৃষক তো পিত্তহীন, তার বাবা নাই, রূপাইয়েরও কিন্তু বাবা নাই। তারপর কি তাহলে সেও কি কৃষক, সেও কৃষি কাজ করে, রূপাইও কৃষি কাজ করে, সবাই তাকে অনেক ভালোবাসে, পুরো গ্রামটা যেন তাকে প্রকৃতি করে রাখছে। ঠিক রূপাইও কিন্তু এরকম। তাহলে এই উদ্দীপকের সাথে কি করলাম, আমরা রূপাই কবিতার সাথে মিল করলাম। এখন আমরা একটু ধারাবাহিকভাবে প্রশ্নে চলে আসে। ক নাম্বারটা একটু দেখে নেই। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, ক নাম্বার প্রশ্নের আর খ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা তোমরা কিন্তু প্রথমে একটু দেখে নেবে। ক নাম্বার আর খ নাম্বার কি একদম মুখস্থ করা লাগবে। ক খ, তো ক নাম্বারে রয়েছে চাষির ছেলের গাঁখানি দেখতে কেমন, এক কথায় উত্তর দিয়ে দেবে। জ্ঞানমূলক প্রশ্ন, এতে মার্কস থাকবে 1। অবশ্যই একটি 1 বা 2 লাইনের ভিতরে লিখে ফেলবে, কারণ তোমরা যত বড় করে লিখতে যাবে তোমাদের জন্য সময়টা তত বেশি লাগবে এবং গ ঘতে তোমরা অ্যান্সার করতে পারবে না। যার ফলে ক নাম্বার 1 মিনিটের ভিতরে, মানে ক এর জন্য তোমরা 1 মিনিট পাবে, খ এর জন্য 2 মিনিট পাবে। এরকম ভাবে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য 15 মিনিট টাইম পাবে। 15 মিনিটের ভিতরে ক নাম্বার লেখার জন্য অবশ্যই 1 মিনিট সময় লাগবে। 1 মিনিটের বেশি তোমরা কখনোই ইউজ করবে না। এবার আসে খ নাম্বারে, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, চরণটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। তো ক খ তোমাদের জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হলো কি করবে, পেজটা যখন তোমরা হিসাব করবে, ক খ কি করবে, ক খ প্রথম পেজে লিখবে, মানে যে পেজ থেকে সৃজনশীল প্রশ্ন লেখাটা শুরু করবে ওই পেজে কি করবে, ক খ লিখে ফেলবে। খ নাম্বার প্রশ্ন যদি তুমি 2 পেজও লিখো, তাই 2 এর বেশি তোমাকে কখনোই দিবে না। তাহলে কি করতে হবে, কতে তোমার একই দেবে, ছোট করে লিখো আর বড় করে লিখো একই দেবে। আর খতে কিন্তু 2 পেজ লিখলেও কোনো লাভ নাই, সেই 2ই দিবে। তাই কি করবে, ক খ 1 পেজের ভিতরে লিখবে। খ এর জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে হাফ পেজ লেখা। তো ক খ তোমরা কি করবে, 1 পেজের ভিতরে লিখে শেষ করে দেবে। এবার আসে গতে। গ নাম্বার যদি পেজ হিসাব করি অবশ্যই 1.5 পেজ লিখবে। 1.5 পেজ লিখে কি করবে, পরে যে হাফ পেজ থাকবে ওই পেজ লিখে ফেলবে না, ওই পেজ থেকে লিখবেও না, ওই পেজ থেকে ঘ নাম্বার প্রশ্ন শুরুও করবে না। গ নাম্বার শুধু ওই 1.5 পেজে কি করবে, অফ করে দেবে। তো বন্ধুরা, গ নাম্বার প্রশ্নটা একটু পড়ি। উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে তোমার দেখা পল্লীগ্রামের বর্ণনা দাও। এখানে কি করতে হবে, এখানে 3টা জিনিস আমার লিখতে হবে। প্রথমে ওই গ্রামের বর্ণনা করতে হবে, প্রথমে উদ্দীপকে যেতে হবে, তারপরে রূপাইয়ের গ্রামে যেতে হবে, তারপরে কি করতে হবে, আমার গ্রামে এসে বা আমার দেখা একটা গ্রামের বর্ণনা করতে হবে। তো গ নাম্বার প্রশ্নটা অনেক বড় হবে, তবে 1.5 পেজের বেশি তোমরা যাবে না, কারণ 3 নাম্বার 3 মার্কস। তো 3 মার্কস তোমরা যদি 1.5 পেজ লিখতে পারো, সৃজনশীল প্রশ্নে বেশিরভাগ পয়েন্টগুলো ফলো করে, আর ফলো করে তোমাদের জন্য পেজটা। অর্থাৎ তোমরা যদি মনে করো স্টেপ বাই স্টেপ যদি লিখতে পারো, একটু কালারিং পেন ইউজ করবে, একটু টেকনিক খাটাবে আর কি, একটু কালারিং পেন ইউজ করে যদি তোমরা 1.5 পেজ লিখো পয়েন্ট আকারে, তাহলে এই 3-এর ভিতরে অবশ্যই তোমরা 2.5 পাবে। তো 3-এর ভিতর 2.5 পেলেই যথেষ্ট, আর হাফের আমার কোনো দরকার নাই। এবার আসে ঘ নাম্বারে। ঘ নাম্বার প্রশ্ন যদি পেজ হিসাব করো তাহলে তোমরা 2 পেজ লিখবে। গ নাম্বার প্রশ্ন 1.5 পেজ লিখছো, ওই হাফ পেজটা কিন্তু রেখে দেবে, ওইটাকে খুব সুন্দরভাবে নিচ দিয়ে একটা মডেল করে লিখে দেবে, এরকম ভাবে স্টার মার্ক করবে, এরকম ভাবে লিখে ওটাকে রেখে দেবে, ওইটাকে আর কিছু করবে না। তারপরে ঘ নাম্বারে চলে আসবে। ঘ নাম্বার পরের পেজ থেকে লেখা শুরু করবে এবং 2 পেজ লিখবে। 2 পেজ লিখলে তোমাদেরকে অবশ্যই 4-এর ভিতরে অবশ্যই তোমাদের 3 দেবে। তো 4-এর ভিতরে 3 পাইলে কিন্তু যথেষ্ট, আর লাগে না।
উদ্দীপকটি রূপাই কবিতার খণ্ডাংশ মাত্র, যুক্তিসহ বিশ্লেষণ করো। ঘ নাম্বার অবশ্যই বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, মতের পক্ষে যুক্তি দাও, এরকম প্রশ্নগুলোই বেশিরভাগ থেকে থাকে। তো ওই ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে এক কথায় একটি অ্যান্সার করে ওই অ্যান্সারটুকু অবশ্যই আমি দেখিয়ে দেবো, কালারিং পেন ইউজ করে লিখবে, তারপরে কবিতা, তারপরে উদ্দীপক দুইটার সাথে মিল করে নিজের পক্ষে একটা যুক্তি প্রদান করে দেবে। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন লেখার গ লেখার টেকনিক কিন্তু একই, যদি তোমরা বুদ্ধি করে খাটিয়ে একটু লিখতে পারো। তো বন্ধুরা চলো এবার তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। চলে এলাম সৃজনশীল প্রশ্নের উত্তরে। তো আমাদের জন্য ক নাম্বার প্রশ্ন কি ছিল? ক নাম্বারে ছিল চাষির ছেলের গাঁখানি দেখতে কেমন? উত্তর, চাষির ছেলের গাঁখানি দেখতে শ্রাবণ মাসের তমাল তরুর মতো। এবার চলে আসে খ নাম্বার প্রশ্নে, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, চরণটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। এই অংশটুকু অবশ্যই তোমরা কালারিং পেন ইউজ করে লিখবে এবং এখানে অবশ্যই উত্তর লেখার সময় স্টার মার্ক করবে। চরণটির মাধ্যমে কবি কৃষক রূপাইয়ের গুণ, শ্রম ও প্রতিভার প্রসঙ্গ তুলে ধরেছেন। যদিও রূপাই শারীরিকভাবে কালো, তবুও তার কাজের মাধ্যমে সে সম্মান অর্জন করেছে। তার শক্তি, দক্ষতা এবং শারীরিক প্রতিভা গ্রামের সকলের কাছে প্রশংসিত এবং সে সকল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কবি এই চরণে বোঝাতে চেয়েছেন যে একজন মানুষের প্রকৃত মূল্য তার গায়ের রঙের উপরে নয়, বরং তার কর্ম ও চরিত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এবার চলে আসে গ নাম্বার প্রশ্নে, উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে তোমার দেখা কোনো পল্লী গ্রামের বর্ণনা দাও। উত্তর, উত্তরটি লেখার পরে আমরা কি করব, এই লাইনটুকু অবশ্যই কালারিং পেন ইউজ করব এবং এখানে স্টার মার্ক করব। উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে যে পল্লীগ্রামের বর্ণনা করতে পারি তা হলো একটি শান্তিপূর্ণ, স্নেহময় এবং সহযোগিতামূলক পরিবেশ, যেখানে প্রকৃতি এবং মানুষ একে অপরকে ধারণ করে এবং সাহায্য করে। এটি এটি দিয়ে আমি এই প্রশ্নটার এক কথায় একটা অ্যান্সার করে দিলাম। এখন কি করব, এখন আমরা উদ্দীপকে চলে যাব, তারপর আমরা মূল বইতে চলে যাব। তো প্রথমে আমরা কোথায় গেলাম? প্রথমে আমরা মূল বইতে চলে গেলাম। যেমন রূপাই কবিতায় রূপাই একজন চাষি, তার শক্তি, গুণ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে গ্রামের মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। তিনি যেমন শারীরিকভাবে শক্তিশালী, তেমনি তার হাসি, সহজতা এবং সততা সকলের কাছে প্রিয় হয়ে ওঠে। এমন একটি গ্রাম যেখানে সমীর শেখের মতো একজন ব্যক্তি সব বিপদের মধ্যেও তার দৃঢ়তা এবং দক্ষতা দিয়ে গ্রামের মানুষকে সাহায্য করে, গ্রামের একে অপরকে সহযোগিতা করার মনোভাব দেখায়। বিশেষত যখন কোনো বিপদ আসে তখন সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করে। এখন আমরা কি করলাম, উদ্দীপক বর্ণনা করলাম, রূপাইদের গ্রাম বর্ণনা করলাম। এখন কি করব, আমার দেখা যে গ্রামটা, ওই গ্রামটার বর্ণনা আমি এখানে করব। আমার পালডাঙ্গা গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, যেখানে নদী, মাঠঘাট, গাছপালা এবং কৃষি জমি রয়েছে। প্রাকৃতিক এই সৌন্দর্যে গ্রামবাসীদের জীবিকা ও শান্তির উৎস তার ধান ক্ষেত, ফলের বাগান এবং কৃষিকাজে ব্যস্ত থাকে। এসব প্রাকৃতিক উপাদান গ্রামের মানুষের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে। সমীর শেখ বা রূপাইয়ের মতো চরিত্ররা গ্রামবাসীদের মধ্যে সবার প্রিয় হয়ে ওঠে, কারণ তারা গ্রাম জীবনের প্রতিচ্ছবি, যেখানে পরিশ্রম, সততা, মানবিকতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা রয়েছে। এখন কি করবে, আমার তো একটা গ্রাম সম্পর্কে তো আমি বর্ণনা করেই দিলাম। এখন এক কথায় একটি লাস্টে একটি কি করবে, উত্তর দিয়ে দেবে যে সুতরাং বা তাই বলা যায়। হ্যাঁ, এভাবে পল্লীগ্রামের পরিবেশ হয়ে ওঠে একটি সমন্বিত সমাজ, যেখানে সবাই একে অপরের স্নেহ, সহানুভূতি এবং সম্মান পায়। বন্ধুরা এবারে আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে এলাম। উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র, যুক্তিসহ বিশ্লেষণ করো। এখন কি করতে হবে, আমাকে এক কথায় একটি উত্তর করে দিতে হবে, অবশ্যই কালারিং পেন ইউজ করবে। উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র, মন্তব্যটি কি যথার্থ বা সঠিক। এখন কি করতে হবে, আমি যে সঠিক বললাম, আমার এই বলার পিছনে যে যুক্তিটা রয়েছে, আমাকে যুক্তিটা এখানে উপস্থাপন করতে হবে। তো চলো এবার আবার প্রথমে আমরা চলে গেলাম রূপাই কবিতায়। রূপাই কবিতার মূল ভাব হলো পল্লী সমাজের একজন অতি সাধারণ কিন্তু অসাধারণ পরিশ্রমী এবং গুণী চাষির ছেলে রূপাইয়ের জীবন। কবিতায় রূপাইয়ের শারীরিক গঠন, তার শক্তি, প্রতিভা এবং গায়ের মানুষের সঙ্গে তার সম্পর্কের চিত্র ফুটে উঠেছে। রূপাই, যিনি শারীরিকভাবে শক্তিশালী এবং অনন্য গ্রামের সব কাজে পারদর্শী,
যেমন কৃষিকাজে, যাত্রাপালার অভিনয় এবং অন্যদের সেবা করতে। তার কালো চেহারা এবং গায়ের রং তার জীবনের মূল্য এবং গুণের উপরও কোনো প্রভাব ফেলেনি, বরং সে তার গ্রামের মানুষের কাছে এক কিংবদন্তি, যিনি গ্রামটির কৃষ্টি, সংস্কৃতি এবং কাজের প্রতি নিজের দক্ষতা দিয়ে জীবনকে আলোকিত করেছেন। এবার চলে আসি আমরা উদ্দীপকে। অপরদিকে উদ্দীপকটি একটি পল্লী গ্রামের আরেকটি চরিত্র সমীর শেখের কথা তুলে ধরেছে, যিনি দুরন্ত প্রাকৃতিক পরিবেশে বাস করে তার দক্ষতা ও প্রতিভা দিয়ে গ্রামের মানুষকে সাহায্য করে। এই উদ্দীপকটি গ্রামে এক অনন্য ব্যক্তির গুণাবলী এবং তার ভূমিকা বর্ণনা করেছে, কিন্তু এটি শুধুমাত্র রূপাইয়ের মতো একটি খণ্ডাংশ এবং তার চরিত্রের সম্পূর্ণ চিত্রকে উপস্থাপন করে না। তো কি করবে, গয়ের মতো তোমরা অবশেষে বা সুতরাং তাই বলা যায় এইভাবে একটি লাইন তোমরা লিখে দেবে। সুতরাং তাই বলা যায় উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র, কারণ এটি পুরো কবিতার গভীরতা, রূপাইয়ের চরিত্রের প্রকৃত সমগ্রতা এবং তার মানসিকতা ও গ্রামে তার প্রভাবের পূর্ণতা তুলে ধরে না। উদ্দীপক শুধুমাত্র সমীর শেখের মতো একজন গুণী চরিত্রের স্নেহ, সহানুভূতি এবং দক্ষতা সম্পর্কে আলোচনা করেছে, যা কবিতার বিস্তৃত ভাব এবং রূপাইয়ের জীবনের সার্বিক দৃষ্টিকোণ থেকে কিছুটা সীমিত। তো বন্ধুরা, এইভাবে তোমরা পুরো প্রশ্নটা লেখার পরে, অ্যান্সারটা করার পরে নিচে তোমরা খুব সুন্দরভাবে এভাবে স্টার মার্ক করে, আমি অবশ্য লাইট শট দিয়ে ভালো করতে পারি না, পেন্সিল দিয়ে খুব সুন্দরভাবে তোমরা এভাবে একটা মডেল করে দিয়ে আসবে। আবার ধরো এই যে এরকম ভাবে মডেল করা যায়, এরকম ভাবে মডেল করা যায়, কিছু কিছু মডেল করে নিয়ে আসবে। মানে পুরো প্রশ্নটা কি করবে তাহলে ফুটে উঠবে, পুরো অ্যান্সারটা বা পুরো পেজটা তোমার কাছে খুব সুন্দর লাগবে। অবশ্যই আমি আগামীতে হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দেব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।